নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আমরা মুর্শিদাবাদে আসার পরে গতকাল বাবানের জন্মদিন গিয়েছে, আর আজ আমরা বাড়ির সকলকে নিয়ে মুর্শিদাবাদে হাজারদুয়ারি আর কিছু এখানে সামনাসামনি এলাকায় ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি। সবাই আমরা গাড়িতে সেটেল হয়ে গিয়েছি হাজারদুয়ারির জন্য। ঠিক আছে, এই দরজা লেগেছে তো বাবু। এই যে আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। তৈরি হচ্ছে, দেখুন দূরে ওই আখ চাষ হচ্ছে, কত সারি সারি আখ দাঁড়িয়ে আছে। ওই যে দূরের দিকে দেখতে পেয়েছেন? গাড়িতে পেট্রোল ভরিয়ে আবার যাত্রা শুরু হবে। পেট্রোল পাম্পটাও কত সুন্দর করে সাজানো। এই যে আমরা ভাগীরথী নদী পেরাচ্ছি, কি সুন্দর লাগছে। আকাশটা একেবারে নীল, আর নিচে একেবারে নীল জল বয়ে চলেছে। আমার তো নীল নদীর কথা মনে পড়ছে, ইজিপ্টের নীল নদীর কথা মনে পড়ছে। জঙ্গিপুরে নাকি মা এই নদীর মধ্যে তলিয়ে যাচ্ছিল। এইটা কি গেল? ট্যুরিজম স্পট ওটা। এইটা বহরমপুরের। এইটা কি? স্কুলের সামনে এটাই ভাগীরথী নদীটাই যাচ্ছে। এতক্ষণ সোনা কাকিমা মামকে ভুলাচ্ছিল বাঘ ভাল্লুকের দিয়ে, এখন সত্যিকারেরই বাঘ ভাল্লুক হাতি সব এলো। ওই দেখুন নৌকো করে কেমন পারাপার হচ্ছে লোক। এই যে আমরা হাজারদুয়ারিতে এসে পৌঁছে গেছি। এখনো যাচ্ছে। ও মা, কি সুন্দর। এইটা কি জিনিস? আচ্ছা, আমি দেখছি যে আমরা যেখানটা এসে উঠেছিলাম সেই জায়গাটা খুঁজে বেড়াচ্ছি। বর্দা যেখানে কাটতে ঘোড়ায় তারা অনেক টাঙা রয়েছে। এই যে হাজারদুয়ারি। ঠিক আছে, চলো। বাহ, বিশাল সুন্দর, একেবারে খোলামেলা পরিবেশ। হাজারদুয়ারির ব্যাপারে এখানে সুবিস্তারে লেখা রয়েছে। হাজারদুয়ারিতে যেতে গেলে এখান থেকে টিকিট কেটে নিয়ে প্রবেশ করতে হয়। পড়লে আমাকে দিতে হবে, সিসি ক্যামেরা আছে। ও আচ্ছা, এই যে 25 টাকার টিকিট কেটে আমাদেরকে হাজারদুয়ারিতে ঢুকতে হবে। সত্যি ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল এই হাজারদুয়ারি। বিশালাকার এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর সৌন্দর্যের আলোকিতে সজ্জিত। বাংলার নবাবী আমলে স্থাপত্যকালের এক উজ্জ্বল প্রতিফলন হল এই হাজারদুয়ারি প্রাসাদ। এই হাজারদুয়ারির প্রাক্তন নাম হল বরাকোটি, আর বিকল্প নাম হল নিজামাত কিল্লা। তাহলে আর দেরি কিসের, চলুন একসাথে এই 19 শতকের ইতালীয় শৈলীতে নির্মিত প্রাসাদকে ঘুরে দেখা যাক। এই প্রাসাদটি দৈর্ঘ্যে 130 মিটার এবং প্রস্থে 61 মিটার।
এটি একটি 3 তলার প্রাসাদ। এই প্রাসাদটির আর্কিটেক্ট ছিলেন কর্নেল ডানকান ম্যাককেলি। হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষরা একটা ঐতিহাসিক নিদর্শন দেখতে সব মানুষেরই ভিড় থাকে। পেন্টিং গ্যালারিটা হিসেবে প্রায় এইদিকে। 30,000 মানুষের ভিড় হয় প্রত্যেক মাসে। এই হাজারদুয়ারের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ আছে, তাও ভাগ্যবশত এই জায়গাটুকুর ফটোগ্রাফি করতে পেরেছি। এইটাই সব থেকে সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারেন। যে আসনটা দেখতে পাচ্ছেন, নবাব সিরাজউদ্দৌলার কোর্ট রুম ছিল। আর এখানে বিলিয়ার্ডস আর দাবা খেলা। কিমা সোনা কাকা আর বাচ্চা দুটো বসে আছে। এই যে পাপা হেঁটে হেঁটে আসছে। কি সুন্দর জায়গা। দুই দিকে দুটো সিংহ দুয়ার রয়েছে, সিংহ বসে রয়েছে দুই দিকে। আর এই জায়গাটা সত্যি ভীষণ 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 সুন্দর। টানা করে যাচ্ছে সব। সুন্দর লাগছে এটা কি? চতুর্দিকটা অরণ্যের ঠাসা। দেখতে পাচ্ছেন? একটা কারো স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে। সারিবদ্ধভাবে গাছগুলো কি সুন্দর লাগছে। এই গাছগুলোর মধ্যে দিয়ে হেঁটে যেতে কি যে ভীষণ ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এতটাই সুন্দর। ওই যে মা সোনা কাকিমার মা আসছে কতটা দূরে, আর এই জায়গাটা থেকেও খুব সুন্দর লাগছে। চতুর্দিকটা পুরো গাছ গাছের হ্যাঁ অবশ্যই। এখানে এসে সবাই পেয়ারা মাখা খেলাম, দারুণ খেতে। হ্যাঁ দারুণ বানিয়েছো। এই যে সবাই পেয়ারা মাখা খাচ্ছে। আসো মাম্মা, তুমি নবাব সেজেছো? আরে বাহ, বিশাল বড় এক গগনচুম্বী সিংহ। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি, বন্দনা করি হাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা। অস্ট্রেলিয়ান বদ্রি পাখি বসেছে। অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। এটা ম্যাকাও বোধহয়। কি সুন্দর দেখতে। এখানে অনেক মাছ রয়েছে।
এখানের এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা। কি সুন্দর। এদিকে খরগোশ রয়েছে, এখানেও অনেক পায়রা রয়েছে। এই তো পুরোটা একটা ছোটখাটো পার্কের মতো, আবার জুও বলা চলে, পশু পাখিতে ভর্তি। এখানেও অনেক বসে যার আড্ডা দেওয়ার, গল্প করার জায়গা আছে। এখানে ঝর্ণা হয় কিন্তু এখন সকালবেলা বন্ধ আছে। এই যে ছেলে আমার পাগলা ভোলা, দেখুন কেমন ছটফট করে ছুটে বেড়াচ্ছে। সবাই এবারে খেতে বসেছে টিফিন। ছেলেটা তো কিছু খেতেই পারে না, শুধু এদিকে ওদিকে খাবারটা নেয় আর ঘুরে বেড়ায়। ছেলেটার জন্য অল্প একটু সেরেলাক গুলে। কোথায় নাকি উট পাখি আছে, চলুন দেখে আসি। ওকে, দুটো ইমু পাখি আছে, বাবা কামড়ে দিবে। ইংরেজি টুপি মুরগি, চীনের রিপস পাখি। ওয়াও ওয়াও, কত মাছ। কোথায়? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সিটি ব্লকের কাঠগোলায় দুর্গার পরিবারের অন্তর্গত একটি ঐতিহাসিক ভবন। এখন এটি একটি জাদুঘর হয়েছে।
তলা দিয়ে পাইপ এই ঘাটটিকে বলা হতো কাঠগোলা বাগানের প্যালেস ঘাট। তারপর মানে চারটে মন্দির এখন চারটে বহুল একটু আগেই বললাম সোনা দানার কারবার পুরো ব্রিটিশ ছিল। নবাব আর ব্রিটিশ সরকারকে খুশি না করলে তৎকালীন কোনো ব্যবসায়ী করা যেত না। শোনা যায় রাজা নবাব থেকে ডাকা হলে বিখ্যাত নর্তকীরা আসতো, এই পুকুরে জলক্রী করতো, আনন্দ করতো। কিন্তু এখানে বড় বড় মাছ থাকতো। এই বাগানের মালিক জৈন, এরা কোনো মাছ মাংস খেত না, এরা মাছ পুষত। মাছ মরে গেলে মাটির তলে পুঁতে দিত। মাছের সমাধি আমি সামনে দেখাবো। এখন পুকুরে কাদা, চলুন দাদা। চার ভাইয়ের কথা বললাম, তাদের বকট বাজ তৎকালীন তারা যে জিনিসগুলো ব্যবহার টেবিলের মতো বেশি প্যালেসের চারপাশে আছে, এগুলোই বসে রাজা নবাবরা বসা দাবা করে। এখন পাতা খেলা উঠে গেছে। গোলাপ ফুল ফুটেছে দেখেছেন? বিশাল বড় একটা গোলাপ ফুলের বাগান। এই যে কত বড় বড় গোলাপ ফুল ফুটেছে দেখুন। দুধারেই একেবারে বড় বড় গোলাপ ফুল ফুটে রয়েছে। জায়গাটা দেখালাম নিচু আন্ডারগ্রাউন্ডটা দেখিয়েছিলাম, সেই জায়গাটারই এই দিকটায় এসছি, পিছন দিকটা। চলুন গিয়ে দেখে আসা যাক। এই যে এই পাশ থেকে দেখেছিলাম, এখন আবার এই পাশ থেকে দেখছি। ওরে বাবা, এই জায়গাটা এখন বন্ধ করে দিয়েছে।
এইটা বোধহয় জৈন মন্দির। ওটা বজরংবলীর মন্দির। পলদেরকে হারিয়ে ফেলেছি কোথায়, আমি নিজের মতন এধারে ওধারে চলে যাচ্ছি আর পল রেগে যাচ্ছে। দেখতে পাচ্ছ? কত গোলাপ ফুলের বাগান দেখেছেন? এধারেও ছিল আবার ওই ধারেও ছিল। এখানে আবার বিশাল বড় একটা পুকুর রয়েছে। এত সুন্দর জায়গা সে সত্যি না আসলে মিস করতাম। আর আমি এদিকটা না দেখেই চলে যাচ্ছিলাম, পলদের খুঁজে পাচ্ছিলাম না বলে প্রচুর ভয় লাগছিল। এর ভিতরে যাওয়া যাবে না? দেখছেন তো, সব সময় খালি তাড়াহুড়ো আর তাড়াহুড়ো। এই যে মা আর পল আসছে। আর কিচ্ছু দিনের বেলায় দেখা যাবে না মায়ের মতে। মানব শিল্পীর হাতে চালু করা, দেখুন কি সুন্দর মূর্তি তৈরি করছেন উনি। অসম্ভব সুন্দর। ড্রিল মেশিন দিয়ে পুরোটা কাজ করছেন। কালার হবে? ও আচ্ছা আচ্ছা। ও উড়িষ্যার শিল্পী আপনারা? রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি না না এগুলো। রুই কাতলা ইলিশ, না না ইলিশ নেই, রুই কাতলা রয়েছে। দেখুন কত কত রুই কাতলা। এত সুন্দর জায়গাটা। বাগানে বড় বড় মাছ। এই যে সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। জৈন মন্দিরের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, বাইরে থেকে এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। সবাই সারিবদ্ধভাবে এক এক করে যাচ্ছে। সত্যি বন্ধুরা, একটা জীবনের একটা দিন খুব ভালোভাবে সারাটা দিন কাটালাম। এইটা হচ্ছে জৈন মন্দিরটা। জৈন মন্দিরটাও খুব ভালো করে সাজানো রয়েছে, চতুর্দিকে গোলাপ ফুলের বাগান আর চতুর্দিকে অরণ্যে ভর্তি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জায়গাটা, ওটা নাকি নাচ মঞ্চ। স্টুডেন্টসদের হচ্ছে ইকো ট্যুর হয়েছে, তার জন্য স্যার এক্সপ্লেন করছে যে জায়গাটা কি। उन लोग को सुरापन करवाकर बैजीनाथ दिखाकर हसरत से एंजॉय देकर अपना कैप्चर में रखकर ये लोग जगत से पैक्ट होकर अपना बिजनेस बहुत ईजी से चला गए। पिजन उस टाइम का राजाओं नहीं है, नवाबों नहीं है, हीराबाई, मोतीबाई, फौजीबाई, बाईजी लोग भी नहीं है। जो सामान देखने का 1965 में पिजन मालिक लोग उठा के लेके चले गए कलकत्ता भवानीपुर एल्गिन रोड। उस टाइम का नाम था नाच महल, पिजन में नाम आ गया फाका महल। पिजन बाईजी लोग का अभिनय में जो लोग हैं, हेलेन, पद्मा खन्ना कोई नहीं नाच रहे हैं। आप लोग जो लोग नाच महल देखने की सोच रहे हैं, जैन मंदिर देखकर 10 मिनट बाद इसी तरफ से लौटिएगा। लौटते वक्त नाच महल का स्टेज का ऊपर नाच महल जाकर देख लीजिएगा। पिक्चर खींचने की मर्जी तो खींच लीजिएगा। लास्ट बात का ऊपर माइंड मत कीजिएगा। किसी को हीराबाई का तरीका से थोड़ा नाचने का मर्जी तो नाच लीजिएगा।
মারা সবাই একটু এগিয়ে গিয়েছে, আমি নিজেই কিছুক্ষণ বেশি টাইম ধরে সমস্তটা ঘুরে দেখেছি। আর নাচমহলে তাহলে এবার শুনতেই উঠতে পেলেন চলেছি। স্যার খুব ভালোভাবে গুটি গুটি এক্সপ্লেন পায়ে। করেছেন। চলুন একটু নাচমহলটা দেখে আসি। কলকাতার ভবানীপুরে এখান থেকে জিনিসপত্র নিয়ে গেছেন ওনার মতে। বেশ অনেকটা জায়গা, চতুর্দিকে ফুলের বাগান লাগানো হচ্ছে আর এই জায়গাটা সংস্কার চলছে। ওই যে জৈন মন্দির, আমি যেহেতু রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজ থেকে ইংরেজি ভাষায় অনার্স করেছি, আমাদের কলেজেও বিশাল সুবিশাল সুন্দর এরকম একটা রাজবাড়ি রয়েছে, রাজা নরেন্দ্রলাল খান ওনার। বল আমাদের ছবি তুলছে এপাশ থেকে, আমি ওর একটা ছবি তুলে নিলাম। ঘর থেকে দেখে বেরিয়েছিলাম চার্জ অনেক কমে গিয়েছে। বল বলছে যা হয়েছে হয়েছে, কালকে রাত্রেবেলা চার্জ দাওনি কেন? গাড়িতে উঠে চার্জারও খুঁজে পেয়েছি। বলার সাথে সাথে এই ড্রাইভার যিনি আছেন উনি সাহায্য করলেন, উনি বললেন এই যে চার্জার আছে নিন। আর তাতেই আমার ফোনটি ভালোভাবে চার্জ হয়েছে। পূজা এখনো যে রেডি হয়নি, রাত্রের মধ্যে হয়ে যাবে রেডি? ও এই যে উল্টো দিকে কাটরা মসজিদ, আর আজ মায়ের পুজো অমাবস্যার জন্য তাই মাকে সাজানো হচ্ছে। মা সব মনোবাঞ্ছা পূরণ করেছে। এই যে মায়ের বিগ্রহ তৈরি হচ্ছে আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে কাটরা মসজিদ, দেখতে পাচ্ছেন? এ এক আলাদা অনন্য প্রাপ্তি। দ্য ট্যাঙ্ক অ্যান্ড মস্ক অফ মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের ১৬০০ মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত এই মসজিদটি। এটি ১৭২৩ বা ১৭২৪ সালের মধ্যেই নির্মিত হয়েছে। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে ১৭১৭ খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নামানুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানী জামে মসজিদ হিসেবে নির্মিত হয়। এটি সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দুই কোণায় উঁচু দুটি টাওয়ার, যেগুলিতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খাঁ তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফারাশ খাঁ এর উপর ন্যস্ত করেন, যিনি ছিলেন একজন কারিগর। মসজিদটি একটি বৃত্তাকার স্তম্ভমূলের ওপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটির সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়তেন তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসেবেও অভিহিত করা যায়। প্রত্যেকটি কক্ষে প্রায় ৭০০ জন লোক কোরআন পড়তে পারত। কক্ষগুলির সামনে চত্বর বা আঙিনা বিদ্যমান ছিল। চার কোণায় ৪টি বিশাল মিনার অবস্থিত ছিল। মিনারগুলির আকৃতি অষ্টাভুজাকৃতি এবং এগুলো ক্রমশ উপরের দিকে সরু হয়ে গিয়েছে।
মসজিদের সামনে মিনার বা টাওয়ারগুলো 70 ফুট উচ্চতা বিশিষ্ট এবং চওড়ায় প্রায় 20 ফুট। সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতি। পুরো মসজিদটি অনেক সুদৃশ্য খিলান রয়েছে। মসজিদটি 1897 সালের ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশালভাবে এই কাটরা মসজিদ। প্রত্যেকটি মিনারে একটি পেঁচানো সিঁড়ি রয়েছে যা ক্রমশ ওপরের দিকে চলে গিয়েছে। একজন দর্শনার্থী মিনারের ওপরের অংশে হতে মুর্শিদাবাদ শহরটা অনেকটা অংশ অবলোকন করতে পারে। মসজিদটির দুপাশে 70 ফুট উঁচু মিনারগুলোর কালের আবর্তে আজ জরাজীর্ণ। মিনারের গম্বুজগুলো ওই ভূমিকম্পেই ক্ষতিগ্রস্ত হয়। 1780 সালে একজন ভ্রমণকারী উইলিয়াম হেজ লিখেন যে 700 জন কোরআন তেলাওয়াতকারী মসজিদের ভিতর বাস করতেন। মসজিদটির প্রবেশদ্বারের পূর্ব দিক হতে এটাই 14টি মুর্শিদ কুলি সিঁড়ির খাঁর ধাপ কবর। রয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁ এই সিঁড়িগুলোর নিচের মুর্শিদ কুলি খাঁর সমাধি অবস্থিত। এটি নবাব মুর্শিদ কুলি খাঁর ইচ্ছে অনুসারে করা হয়, যিনি তার জীবনকৃত্যে পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং এটি তার নিরহংকারতার প্রকাশ। তিনি এমন এক স্থানে সমাধি হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদের প্রবেশকারী পূর্ণবান লোকেদের পায়ের নিচে নিপৃষ্ট হবেন এবং তাদের পদপৃষ্ট পাবেন। মসজিদটি আকৃতিতে ভুজাকৃতি। এটি 5টি অংশে বিভক্ত। প্রত্যেকটি অংশে খিলানকৃতি প্রবেশদ্বার রয়েছে এবং কেন্দ্রীয় অংশটি বিশেষভাবে লক্ষণীয়, কেননা এই অংশে রয়েছে সুদৃশ্য সরু চূড়া। মসজিদটির 5টি গম্বুজ রয়েছে, এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভূমিকম্পের পরেও মোটামুটি অক্ষত রয়েছে। ভূমিকম্পতে ধ্বংস হওয়া মসজিদটার ভিতরে ফরাসিতে লিখিত পাথর আছে, যাতে লজ্জা এই মসজিদটি নবাব মুর্শিদ কুলি খাঁ দ্বারা নির্মিত হয়েছিল মুর্শিদাবাদ জংশন। জামে মসজিদ নবাব নওয়াইয়া মুহাম্মদ খান 1750 সালে নির্মাণ করেন। যে তিনি মসজিদটা এর নাম দেন দেখা কালা যাচ্ছিল, সেই মসজিদ মসজিদটায় এবং এসে এটি আমরা মতিঝিল পৌঁছেছি। মসজিদ নামেও চলুন পরিচিত। একটু ঘুরে দেখে নবাব আসা যাক। আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসটি বেগম, এই যে তার ছোট দুটো বোন আমিনা রাজহাঁস বেগমের রয়েছে। ছেলে এবং সিরাজদৌল্লার ছোট ভাই একরামুল্লাহকে দত্তক নেন এবং নিজের ছেলে হিসেবেই লালন পালন করেন। একরামুল্লাহ অল্প বয়সেই মারা যান। ঘসটি বেগম নিজের স্বামী মোহাম্মদ খান ওনার শোক সইতে না পেরেও মারা যান। তাদের দুজনকেই জামে মসজিদ প্রাঙ্গণে দফন করা হয়। কথিত আছে নবাব আলীবর্দী খান নিয়মিত নামাজ পড়তে আসতেন এই জামে মসজিদে। কি মিষ্টি একটা আতরের গন্ধ, জানেন তো এখান থেকে। এই যে আজান শুরু হয়েছে। পরন্ত বিকেলে পাখিরা ঘুরে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে মতিঝিল। দুধারে এরকম স্টলস রয়েছে। ওই যে লেখা রয়েছে মতিঝিল, এই যে মুর্শিদাবাদের মতিঝিল। এই যে মুর্শিদ কুলি খাঁ, ওনার স্ট্যাচু, সঙ্গে লেখা মতিঝিলের ব্যাপারে। বাচ্চাগুলোর প্রচুর খিদে পেয়ে গেছে। লোকেরা এই মতিঝিলে এসে শুয়ে পড়েছে, পার্কে খেলাধুলা করছে, খাবার দাবার এনে খাচ্ছে। ওই যে একটা শেড পেয়েছি, ওই শেডে গিয়ে বসছি।
মতিঝিলে এসে ঝপ করেই যেন সন্ধে নেমে গিয়েছে। চতুর্দিকটা আলোয় ঝলমল করছে, এখানে অনেকটা আলো লাগানো আছে। পরন্ত বিকেলে দেখুন পাখিগুলো নিজেদের বাড়ি ফেরার জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আর কি সুন্দর আওয়াজ। ঝাঁকে ঝাঁকে আসছে। সেই ছোটবেলায় যেমন আমরা ড্রয়িং করতাম, আকাশে এরকম ছোট ছোট কালো কালো পাখি বানাতাম। এই মতিঝিলে এরকম সাইকেল রয়েছে, চাইলে এরকম সাইকেল ভাড়া করে গোটা ঝিলটা ঘুরে আসা যাবে। কান পেতে শুনছি আবার শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। যেরকম পার্কে থাকে সেরকমই একই সব জিনিসপত্র রয়েছে। বাচ্চাদের জন্য ট্র্যাম্পোলিন রয়েছে আর টয় ট্রেনও রয়েছে। টয় ট্রেনের ইঞ্জিন শুরু হয়ে গিয়েছে, টিকিট কেটে এখানে উঠতে হবে। অপেক্ষা করছে আরো কিছু যাত্রী। আর এইটাই হলো মতিঝিলটা। সন্ধে হয়ে খানিকটা অন্ধকার হয়ে গিয়েছে। এই যে সব যাত্রীরা অপেক্ষা করছে কখন টয় ট্রেন চলবে। মজার বিষয় হলো টয় ট্রেনটার কোনো কিন্তু রেলওয়ে ট্র্যাক নেই। দেখুন, উহু, ওই টয় ট্রেন ছাড়লো। বাচ্চাদের জন্য খাবার রেডি করে ফলের কাছে দিয়ে বললাম, ও তো আগে এসে ঘুরে দেখে গেছে, আমি নিজেই গিয়ে একটু ঝিলটাকে ভালো করে ঘুরে দেখে আসি। আর আমার বলার আগে ওই বললো, হ্যাঁ 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 তুমি যাও। আর ঝিলটা দেখতে পাচ্ছেন কত বড়, সেই ওই প্রান্ত থেকে একেবারে সেই প্রান্ত, আর অতটাই বড় এই পার্কটা। ভয়ে একলা একলা এসছি বলে গা ছমছম করছে। ওরা যেখানে আছে আবার ফিরত চলে যাচ্ছি। জানেন তো বন্ধুরা, আমার 3.5 বছরের মেয়ে আর 2 বছরের ছেলের চমক হাসান, ওনার গান এত ভালো লেগেছে যে সকালে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমরা দুজন ও পরিবারটি সংসার গানটা ওরা সব সময় শুনতে চায়, আর খুব বায়না করে আমাদেরকে ওই গানটা শোনাও বলে। মতিঝিল বিশ্ব বাংলা হাট, চলুন দেখে আসি এপাশে কি আছে। মতিঝিল ভবন, অ্যাম্ফি থিয়েটার আর চিলড্রেন্স পার্ক, চলুন দেখে আসি। এই মতিঝিলে এসে থাকবার সুব্যবস্থা রয়েছে, যে রিসর্টটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানেই থাকতে পারবেন। এই যে বিশ্ব বাংলার লোগো। বিশেষ আকর্ষণ হলো এই সাইকেলগুলো, দুজনে করে বেশ সুন্দর প্যাডেল করে চালাতে পারছেন। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গিয়েছে, এখন প্রায় 7টা মতন বাজতে যায়। আমরাও এবারে কোয়ার্টারের দিকে রওনা দেব। কি সুন্দর লাগছে দেখুন, বড় চওড়া রাস্তাটা ধীরে ধীরে সরু হয়ে গিয়েছে। এই যে সরু হয়ে যাচ্ছে, যখন আমরা ড্রয়িং শিখছিলাম তখন স্যার বলছিল এটাকে পার্সপেক্টিভ বলা হয়। আপনাদের সকলের ভালোবাসা, শুভকামনা এবং আশীর্বাদে আমরা অনেক পথ একসাথে চলতে চাই। আশা করি আমাদের এই যাত্রায় আপনারা সবাই আমাদের সঙ্গী হবেন। প্রকৃতি আজ তোমায় দেখিনু নিজের স্বয়ং চক্ষে, কি অপরূপ রূপ তোমার। ওটা চক্কর দিয়ে যখন আমি পলদের এখানে বসেছে, ওরা ওদের এখানে পৌঁছেছি, দেখছি আমার পিছন পিছন টয় ট্রেনটাও চলে এসছে। বাচ্চাগুলো আবার হুক্কা খাচ্ছে, আবার ফ্লেভার্ড হুক্কা। এবারে বাড়ির পথে ফিরে যাচ্ছি।
আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো সাথীদের সাথে, নতুন কোনো জায়গায়, বা নিজের বাড়িতে বা রন্ধন কক্ষে।